আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সাথে রয়েছে আমি শাকিল হাসান মৃদুল। আজকে আমাদের লেকচারের ধারাবাহিকতায় আলোচনা করব আমরা বিখ্যাত ভাস্কর্য, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জাতীয় দিবস। তবে এইটা ছাড়াও আমরা এই যে ধারাবাহিকভাবে লেকচারগুলো করে গেলাম, এর মাঝে তোমাদের কোন টপিকে ঝামেলা রয়েছে এবং কোন টপিকটা তোমাদের আবার আলোচনা করা প্রয়োজন, ওই টপিকগুলো আমাকে একটু কমেন্ট করলে আজকে আমি সেইগুলো আলোচনা করে দেব এবং এই টপিকটা আমরা আলোচনা করব পরবর্তীতে। তো সবাই একটু আমাকে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে লাইভটাতে যুক্ত হয়েছো এবং আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। একটু সবাই দ্রুত সময়ের ভিতরে জানিয়ে দাও যে আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। ওকে, সবাই একটু দ্রুত সময়ের ভিতরে জানিয়ে দাও এবং সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। তোমরা কিন্তু জানো যে আমাদের এই যে লাইভ ক্লাস, এই লাইভ ক্লাসে সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। মানে যারা সর্বোচ্চ ক্লাসে উপস্থিত থেকে এবং তোমার বন্ধুদের মেনশন করবে এবং ক্লাসটা শেয়ার করবে, তাদের জন্য কিন্তু থাকছে আমাদের আকর্ষণীয় একটি বই পুরস্কার। ঠিক আছে, তো এই সুযোগটা সবাই লুফে নিবে। ওকে, তো সবাই একটু যুক্ত হয়ে যাও ক্লাসটিতে। এতদিন আমরা যে লেকচারগুলো করেছি 1 থেকে 7 পর্যন্ত, এর মাঝে তোমাদের যদি কোনো টপিকে ঝামেলা থাকে আমাকে অবশ্যই কমেন্টে বলো, আমি সেটার সমাধান করে দিব। ওকে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরা ক্লাসটাতে যুক্ত হতে পারে। ওকে, দ্রুত সময়ের ভিতরেই কিন্তু আমরা মূল ক্লাসে প্রবেশ করব। তো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং বন্ধুদের মেনশন করে দাও। আমি আবারও বলছি, যারা সর্বোচ্চ লাইক এবং ক্লাসটি শেয়ার করবে, বন্ধুদের মাঝে মেনশন করবে, তাদের জন্য থাকবে একটি লটারির মাধ্যমে আকর্ষণীয় বই পুরস্কার। আর আমরা যে লেকচারগুলো আলোচনা করেছি, এর মাঝে তোমাদের কোন লেকচারটায় একটু হলেও সমস্যা রয়েছে আমাকে সেটা একটু বলো, আমি সেইটা আলোচনা করে দিব একদম বিস্তারিত, যেন এইটা নিয়ে আর তোমার কোনো ঝামেলা না থাকে। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদের মাঝে ক্লাসটা শেয়ার করে দাও যেন সবাই ক্লাসটাতে যুক্ত হওয়ার সুযোগ পায়। ওকে, আমিও আমার জায়গা থেকে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি যেন সবাই ক্লাসটাতে আসার যুক্ত পায়। সবাই একটু দ্রুত দ্রুত বলে ফেলো যে তোমাদের কোন টপিকে কোনো টপিকে ঝামেলা রয়েছে কিনা। একটু বলে ফেলো কোনো টপিকে ঝামেলা রয়েছে কিনা। আমরা যতটা লেকচার করেছি 1 থেকে 7 পর্যন্ত যে লেকচারগুলো আমরা করেছি, এর মাঝে কোনো টপিকে তোমাদের ঝামেলা রয়েছে কিনা একটু আমাকে বলে ফেলো দ্রুত। দ্রুত সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। অল্প কয়েকজনকে দেখতে পাচ্ছি, বাকিরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও। কোনো টপিকে ঝামেলা থাকলে একটু বলে ফেলো, না হলে আমরা আজকের লেকচারে চলে যাব। যদি তোমাদের কোনো টপিকে, যে আমরা 1 থেকে 7 পর্যন্ত যে লেকচারগুলো করেছি, এর মাঝে কোনো টপিকে একটু ঝামেলা থাকে এবং বুঝতে পারোনি এমন কোনো টপিক হয়, একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, একটু সময় নিয়ে নিচ্ছি যেন তোমরা সবাই বলতে পারো কোন কারো কোনো টপিকে ঝামেলা থাকলে। ওকে, একটু আমাকে বলে ফেলো দ্রুত কোনো টপিকে ঝামেলা রয়েছে কিনা। একজন লিখেছো আগের জিকে ক্লাসে তুমি সব প্রশ্নের উত্তর দিয়েছো এবং পরে তোমার বইটা পাওয়া হয়নি, মানে হয়তো তুমি লটারিতে সিলেক্ট হওনি। ঠিক আছে, এরপর যে স্যারের ক্লাসটা ছিল তোমরা সেটার সাথে একটু কথা বলে নিবা, সেই বিষয়টা সেই স্যারের সাথে কথা বলে নিবা। ওকে, বাকিরা একটু বলো দ্রুত। বাকিরা একটু বলো যে 7 পর্যন্ত কোনো লেকচারের সমস্যা রয়েছে কিনা। দ্রুত দ্রুত। যদি সমস্যা না থাকে সেক্ষেত্রে আমরা নতুন টপিকে আজকের টপিকটা আলোচনা করব। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে তোমাদের সমস্যা নেই। এরপর যদি এসে কেউ বলো সেক্ষেত্রে সেটা নিয়ে আলোচনা করব। দেখো, আজকে আমাদের আলোচনার টপিক বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গগুলো রয়েছে
এদের জীবনী এবং যেই জায়গা থেকে প্রশ্ন আসে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবস এবং শেষাংশে আমরা হচ্ছে অনেকগুলো প্রশ্ন সলভ করব। ওকে, আর যদি কোনো টপিকে সমস্যা থাকে তাহলে তো অবশ্যই তোমরা আমাকে বলবে। ওকে, আমি ফোনটা আপাতত রাখি। দেখো, এই অংশটুকু থেকে পরীক্ষার প্রশ্ন আসে আন্তর্জাতিকেও যেমন হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থাকে, তেমনি এই অংশগুলোতেও রয়েছে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তো এই বাংলাদেশের অনেককে দেখতে পাচ্ছি তোমরা হচ্ছে বলছো যে শুরু করতে, অনেককে দেখতে পাচ্ছি শুরু করতে। ওকে, দেখো তাহলে আমরা আলোচিত ব্যক্তিবর্গের মাঝে এখন বর্তমানে যে ব্যক্তিবর্গগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে এর মাঝে উল্লেখযোগ্য হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক, তারপর হচ্ছে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, তারপর হচ্ছে তিতুমির, হাজী শরীয়তুল্লাহ। এই যে ব্যক্তিবর্গগুলো রয়েছে এদের পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। তো সেক্ষেত্রে আমরা প্রথম যে ব্যক্তিটার আলোচনা করব সেটা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। তিনি কোন আন্দোলনের নেতৃত্ব দেন? তিনি হচ্ছে ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন। ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে হাজী শরীয়তুল্লাহ কি করেন, তিনি হচ্ছে ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন। ওকে, অনেককে দেখতে পাচ্ছি এখন যুক্ত হয়ে সালাম জানাচ্ছে, ওয়ালাইকুম সালাম। বাকিরাও একটু যুক্ত হয়ে যাও। এবং তোমাদের যদি কোনো টপিকে মানে 1 থেকে 7 পর্যন্ত লেকচারে কোনো টপিকে ঝামেলা থাকে একটু আমাকে বলে ফেলো যে এই টপিকটা স্যার আর একটু আলোচনা করে দিলে আমাদের জন্য উপকার হতো, একটু আমাকে বলো। ওকে, আমি সেই টপিকটা আলোচনা করে দিব অবশ্যই। তাহলে দেখো আমরা পড়তেছি হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। হাজী শরীয়তুল্লাহ যে আন্দোলনের সাথে সম্পর্কিত সেটা হচ্ছে ফরাইজি আন্দোলন, এবং তার মৃত্যুর পর তার ছেলে দুদু মিয়া হচ্ছে এই আন্দোলনের নেতৃত্ব দেয়। তার ছেলে দুদু মিয়া হচ্ছে এই আন্দোলনের নেতৃত্ব দেয়। তাহলে এই আন্দোলনটা কোথা থেকে শুরু হয়? এই আন্দোলনটা কোথা থেকে শুরু হয়? এই আন্দোলনটা কোথা থেকে শুরু হয় সেটা হচ্ছে ফরিদপুর। এই আন্দোলনের মূল কেন্দ্র ছিল ফরিদপুর। আমি তোমাদের প্রথম লেকচারে বলেছিলাম ফরিদপুরের সাথে গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে ভাঙা। বলো তো দেখি, এই ভাঙাতে ফরিদপুরের ভাঙাতে বাংলাদেশের উপর দিয়ে যে কাল্পনিক রেখাগুলো গিয়েছে, কোন দুইটা রেখা একত্রে এই জায়গায় মিলিত হয়েছে? একটু বলো তো আমাকে। তোমরা সবাই আশা করি যে এটা পারবে। ফরিদপুরের ভাঙায় কোন দুইটা রেখা একত্রে ছেদ করেছে আমাদের বাংলাদেশের? দেখো বাংলাদেশটা হচ্ছে তো আমরা জানি এটা, তো এই বাংলাদেশের ঠিক মধ্যভাগ দিয়ে এই জায়গা দিয়ে হচ্ছে একটা রেখা অতিক্রম করে এবং এই জায়গা দিয়ে একটা রেখা অতিক্রম করে। এই যে জায়গাটুকু এটাই হচ্ছে ফরিদপুরের ভাঙা। কোথায়? ফরিদপুরের ভাঙা। তাহলে এই দুইটা রেখার নাম কি? একটু উত্তর করে ফেলো তো সবাই, দেখি কে কে উত্তর করতে পারো। একটু উত্তর করে ফেলো যে এই রেখাটার নাম কি, এই রেখাটার নাম কি এবং এই রেখাটার নাম কি। তারপরে আমরা আবার আগের আলোচনায় ফিরে যাচ্ছি। ওকে, তারপর আবার আগের আলোচনায় ফিরে যাচ্ছি। এবং তোমাদের কোনো টপিক আমি বলতেছি যে সাধারণ জ্ঞানের যে কোনো টপিক যেগুলো আমরা পড়িয়েছি বা হচ্ছে এখনো পড়িনি, সেই টপিকেও যদি কোনো ঝামেলা থাকে একটু আমাকে বলতে পারো, আমি সেটার সমাধান করে দিব। সবাইকেই বলছি, এটা অনেকবার বললাম। ওকে, অনেকবার বললাম, যদি সমস্যা থাকে একটু আমাকে বলিও। তারপর দেখো হাজী শরীয়তুল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? মাদারীপুর জেলায়। হাজী শরীয়তুল্লাহ জন্মগ্রহণ করেন মাদারীপুর জেলায় এবং তিনি ছিলেন ফরাইজি আন্দোলনের নেতা। কোন আন্দোলনের নেতা? ফরাইজি আন্দোলনের নেতা। এবং তার মৃত্যুর পর এই আন্দোলনের নেতৃত্ব দেয় তার ছেলে হচ্ছে দুদু মিয়া, এবং তার নাম অনুসারেই কিন্তু শরীয়তপুর জেলার নামকরণ করা হয়। এই তথ্যটা একটু আমরা মনে রাখবো, তার নাম অনুসারেই এটার নামকরণ করা হয়। ওকে, একজন উত্তর করেছে হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং হচ্ছে 23.5 ডিগ্রি, হ্যাঁ, কর্কট ক্রান্তি রেখা এবং হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এই রেখাটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এটা হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। এর নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। তাহলে এই জায়গাটাই হচ্ছে ফরিদপুরের ভাঙা। একই সাথে আমরা এই টপিকটা একটু রিভিশন দিয়ে ফেললাম। বাংলাদেশের উপর দিয়ে যে কাল্পনিক রেখাটা গিয়েছে
এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা এবং হচ্ছে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমার দুইটার মিলনস্থল হচ্ছে ফরিদপুরের ভাঙা। আশা করছি এটা আমাদের সব সময়ের জন্যই মনে থাকবে। এবং হাজী শরীয়তুল্লাহ জন্মগ্রহণ করেন কোথায়? মাদারীপুরে, এবং তিনি নেতৃত্ব দেন হচ্ছে ফরাইজি আন্দোলনের। কোন আন্দোলনের নেতৃত্ব দেন? ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন। ওকে, তারপর শহীদ তিতুমীর। শহীদ তিতুমীর তিনি 24 পরগনা জেলার চাঁদপুর গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। কত সালে? 1782 সালে। 1782 সালে শহীদ তিতুমীর জন্মগ্রহণ করেন। শহীদ তিতুমীর জন্মগ্রহণ করেন কত সালে? 1782 সালে তিনি জন্মগ্রহণ করেন। এবং তার প্রকৃত নামটা পরীক্ষায় বহুবার এসেছে। তার প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। তার প্রকৃত নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। এবং ছোটবেলায় তিনি অনেক তেতো খেতে পছন্দ করতেন, সেই থেকেই তার নাম হয় তিতুমীর। ওকে, তারপর তিনি কত সালে বাঁশের কেল্লা নির্মাণ করেন? 1831 সালে নারকেল বাড়িয়ায় তিনি একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন এবং এইটা আক্রমণ করেন হচ্ছে কর্নেল স্টুয়ার্ট। এই বাঁশের কেল্লা আক্রমণ করে ধ্বংস করে দেন কর্নেল স্টুয়ার্ট। তাহলে আমরা প্রথমে পড়লাম হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, এরপর হচ্ছে তিতুমীর। ওকে, যারা যুক্ত রয়েছে তারা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটায় থাকবে এবং শেষে আমরা অনেকগুলো প্রশ্ন রয়েছে সেইগুলো আমরা সমাধান করব। ওকে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, এইগুলো আমরা সমাধান করব। তারপর দেখো নবাব সলিমুল্লাহ এবং তার অবদানটা সব থেকে বেশি বিশেষায়িত করা হয় কোনটার ক্ষেত্রে? সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার ক্ষেত্রে হচ্ছে তার অবদানটা সব থেকে বেশি বলা হয়। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অবদান রাখে কোন ব্যক্তি? সেটা হচ্ছে নবাব সলিমুল্লাহ। ওকে, নবাব সলিমুল্লাহ তিনি হচ্ছে সব থেকে বেশি অবদান রাখে। এবং তিনি আরেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে, সেটা হচ্ছে নিখিল ভারত মুসলিম লীগ। সেটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় কত সালে? 1906 সালে। এই উপমহাদেশে প্রথম রাজনৈতিক দলের নাম হচ্ছে কংগ্রেস। কংগ্রেস, এবং কংগ্রেস শুধুমাত্র তখন হিন্দুদের স্বার্থ রক্ষা করত, মানে হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের স্বার্থ রক্ষা করত। পরবর্তীতে 1906 সালে হচ্ছে মুসলিম লীগ, তারা চিন্তা করলো যে মুসলমানরা চিন্তা করলো যে তাদের স্বার্থ রক্ষার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। পরবর্তীতে তারা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা করে। কোনটা প্রতিষ্ঠা করে? মুসলিম লীগ প্রতিষ্ঠা করে। তারপর শেরে বাংলা একে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, এটা পরীক্ষা আসে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বা সর্বশেষ প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, এবং দ্বিতীয় হচ্ছে খাজা নাজিমুদ্দিন, এবং সর্বশেষ অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ওকে, তাহলে শেরে বাংলা একে ফজলুল হক হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। প্রথম মুখ্যমন্ত্রী, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। তার উপাধি ছিল বাংলার বাঘ। তার উপাধি হচ্ছে বাংলার বাঘ বা শেরি বেঙ্গল নামে তাকে ডাকা হতো। কি নামে ডাকা হতো? শেরি বেঙ্গল বা হচ্ছে বাংলার বাঘ নামে ডাকা হতো। তিনি গুরুত্বপূর্ণ হয়ে রয়েছেন হচ্ছে কয়েকগুলো কারণে। তিনি হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, এবং তিনি হচ্ছে 1940 সালে হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপন করেন। কি উত্থাপন করেন? লাহোর প্রস্তাব উত্থাপন করেন। তাহলে লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? শেরে বাংলা একে ফজলুল হক। এবং তিনি যুক্তফ্রন্ট, এই যুক্তফ্রন্ট সরকারের যে মুখ্যমন্ত্রী হন, তিনি হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছে যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হন। ঠিক আছে, যারা যুক্ত রয়েছে তোমাদের আবারও বলছি যে আমরা যে পর্যন্ত লেকচারগুলো গিয়েছি, এই লেকচার পর্যন্ত যদি তোমাদের কোনো টপিকে ঝামেলা থাকে একটু আমাকে জাস্ট কমেন্ট করে বললেই হবে যে এই টপিকটা স্যার একটু দেখিয়ে দেন। ওকে, তারপর তিনি কোথায় জন্মগ্রহণ করেন? তার জন্মস্থান হচ্ছে বরিশাল। তার জন্মস্থান হচ্ছে বরিশাল। জন্মস্থান হচ্ছে বরিশাল। বোর্ডটা হ্যাং করছে। জন্মসালটা হচ্ছে বরিশাল। এবং 1937 সালে তিনি হচ্ছে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন। তিনি কি হন? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন কত সালে? 1937 সালে। এবং তার গুরুত্বপূর্ণ এই সালগুলো আমরা একটু মনে রাখবো। গুরুত্বপূর্ণ সালগুলো কি কি?
1937, তারপর হচ্ছে 1940, 1937, 1940 এবং 1956। এই সালগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এই সালগুলো গুরুত্বপূর্ণ। তারপর শেরেবাংলা একে ফজলুল হকের বাকি কাজগুলো আমরা একটু গুরুত্ব সহকারে দেখব। তিনি কি কি ক্ষেত্রে অবদান রাখে, তিনি কি কি ক্ষেত্রে অবদান রাখে? এদেশে কৃষি ঋণ আইন প্রণয়ন, কৃষি ঋণ আইন প্রণয়ন, বঙ্গীয় প্রজাতন্ত্র আইন প্রণয়ন, এইগুলো ক্ষেত্রে তিনি হচ্ছে গুরুত্বপূর্ণ অবদান রাখে। কে অবদান রাখে? শেরেবাংলা একে ফজলুল হক। তারপর তিনি হচ্ছে ঋণ সালিসি বোর্ড গঠন করেন। কে ঋণ সালিসি বোর্ড গঠন করেন? শেরেবাংলা একে ফজলুল হক। এবং তিনি মৃত্যুবরণ করেন 1982 সালে, তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। আর অ্যাডমিশন পরীক্ষায় এখন গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে আমরা পড়ব হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শেরেবাংলা একে ফজলুল হক, হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তারপর এইগুলোর সাথে পড়বো আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হাজী শরীয়তুল্লাহ এবং তিতুমির। এই কয়টা পড়লে আমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ কমন থাকবে। ওকে, এই কয়টা পড়লে আমাদের পরীক্ষায় ইনশাআল্লাহ কমন থাকবে। তারপর গণতন্ত্রের মানসপত্র, হুসেন শহীদ সোহরাওয়ার্দী, তিনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। আমরা খুব দ্রুতই কিন্তু প্রশ্ন সলভে চলে যাব এবং তোমাদের কোনো টপিকে ঝামেলা থাকলে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, একজন এসে বগুড়া জেলার লোক খুঁজতেছে। বগুড়া জেলার লোক অবশ্যই আছে, দেখো খুঁজে বের করে পেলাও কে রয়েছে। দেখো, এই হুসেন শহীদ সোহরাওয়ার্দী হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। আর দ্বিতীয় মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমউদ্দিন। দ্বিতীয় মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন হচ্ছে অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এবং হুসেন শহীদ সোহরাওয়ার্দী জন্মগ্রহণ করেন কোথায়? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। হুসেন শহীদ সোহরাওয়ার্দী পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তারপর তিনি মৃত্যুবরণ করেন কোথায়? লেবাননের রাজধানী বৈরুতে তিনি মৃত্যুবরণ করেন। লেবাননের রাজধানী বৈরুতে তিনি মৃত্যুবরণ করেন। এই কয়টায় আমরা খুব গুরুত্ব দিয়ে পড়ব, তাদের সাল, জন্ম এবং তারা কি ক্ষেত্রে অবদান রাখে, এগুলো জানলেই হবে। ওকে, এগুলো জানলেই হবে। অনেককেই দেখতে পাচ্ছি এখন যুক্ত হচ্ছ, সবাই একটু দ্রুত সময়ের ভিতরে যুক্ত হয়ে ক্লাসটা কিন্তু আমরা অনেক দূরে গিয়ে গিয়েছি। জাস্ট আমি বলে দিচ্ছি যে এই ব্যক্তিগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। ওকে, তারপর হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানী। তার জন্ম কোথায়? তার জন্ম হচ্ছে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন। সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন এবং তার রাজনৈতিক দলের নাম হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি, নেপ। ন্যাশনাল আওয়ামী পার্টি, নেপ। ওকে, তার রাজনৈতিক দলের নাম হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি এবং তাকে বলা হয় মজলুম জননেতা। তাকে বলা হয় মজলুম জননেতা। এবং তাকে তিনি কোথায় মৃত্যুবরণ করেন এবং তাকে সমাহিত করা হচ্ছে টাঙ্গাইলের সান্তোষে। পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সান্তোষ সাথে কার সম্পর্ক রয়েছে? সেক্ষেত্রে হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তাকে এই জায়গায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ওকে, আর একটু স্লো যেতে বলতেছেন। ওকে, দেখো আমরা প্রশ্নে চলে যাব এবং যারা তোমরা এখন তোমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু করেছো তারা অবশ্যই এই যে আমাদের ফ্রি ক্লাসগুলো রয়েছে এবং এই ক্লাসগুলোর মাধ্যমে হচ্ছে তোমার প্রিপারেশনটাকে আরো শানিত করতে পারো। এবং এর সাথে তোমরা জয়কলি জিকে, তারপর হচ্ছে জয়কলি সিরিজের যে বইগুলো রয়েছে এই বইগুলোর মাধ্যমে হচ্ছে তোমাদের প্রিপারেশনটাকে আরো শানিত করতে পারবে। তারপর বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবস, দেখো বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবসের মাঝে আমি দিবসগুলো মার্ক করে দিচ্ছি। ওকে, দিবসগুলো মার্ক করে দিচ্ছি। 1 জানুয়ারি এটা হচ্ছে জাতীয় গ্রন্থ দিবস। 1 জানুয়ারি হচ্ছে জাতীয় গ্রন্থ দিবস। তারপর 2রা ফেব্রুয়ারি, যেগুলো মার্ক করে দিচ্ছি জাস্ট এইগুলো পড়বা, জাতীয় জনসংখ্যা দিবস। তারপর 14ই ফেব্রুয়ারি এটা হচ্ছে সুন্দরবন দিবস। 14ই ফেব্রুয়ারি কি দিবস? সুন্দরবন দিবস। 14ই ফেব্রুয়ারি হচ্ছে সুন্দরবন দিবস। তারপর 25 ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ একটা দিবস। 25 ফেব্রুয়ারি এটা হচ্ছে পিলখানা হত্যা দিবস। কি দিবস?
পিলখানা হত্যা দিবস হচ্ছে 25 ফেব্রুয়ারি। তারপর 23 জুন পলাশী দিবস, 23 জুন হচ্ছে পলাশী দিবস। 1 জুলাই মানে 1 জুলাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, 1 জুলাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। তারপর 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, এটা হচ্ছে 3 স্টার, পরীক্ষায় আসার সমূহ সম্ভাবনা রয়েছে। জুলাই অভ্যুত্থান নিয়ে যে প্রশ্নগুলো, যে দিবসগুলো, এগুলো গুরুত্বপূর্ণ। তারপর 24 সেপ্টেম্বর, 24 সেপ্টেম্বর হচ্ছে মিনা দিবস, 24 সেপ্টেম্বর হচ্ছে মিনা দিবস। তারপর 3 নভেম্বর হচ্ছে জেল হত্যা দিবস এবং 7 নভেম্বর হচ্ছে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস, জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস। গুরুত্বপূর্ণ 1 মার্চ, 1 মার্চ হচ্ছে জাতীয় বীমা দিবস। তারপর 2রা মার্চ, এটা হচ্ছে জাতীয় পতাকা উত্তোলন এবং ভোটার দিবস, জাতীয় পতাকা উত্তোলন এবং ভোটার দিবস। ওকে, দেখো তারপর 6 মার্চ জাতীয় পাট দিবস, 6 মার্চ হচ্ছে জাতীয় পাট দিবস, 6 মার্চ হচ্ছে জাতীয় পাট দিবস। তারপর যে দিবসগুলো আমরা জানি, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, এগুলো আমরা সকলেই জানি। এর মাঝে গুরুত্বপূর্ণ কয়টা দিবস রয়েছে? 10 নভেম্বর, এটা একদম 3 স্টার। শহীদ নূর হোসেন দিবস হচ্ছে, শহীদ নূর হোসেন দিবস হচ্ছে 10 নভেম্বর। আর 20 জানুয়ারি শহীদ আসাদ দিবস, এটাও আমরা একটু মনে রাখবো। 20 জানুয়ারি হচ্ছে শহীদ আসাদ দিবস, এটা হচ্ছে 3 স্টার। এই দিবসগুলোর গুরুত্ব দিয়ে পড়বা। ওকে, তারপর 15 নভেম্বর জাতীয় কৃষি দিবস, এটা যদি 1 অগ্রহায়ণ থাকে সেক্ষেত্রে 1 অগ্রহায়ণ তোমরা মার্ক করবে। ওকে, যদি 1 অগ্রহায়ণ থাকে এগুলো তোমরা মার্ক করবে। তারপর 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস, 30 নভেম্বর হচ্ছে জাতীয় আয়কর দিবস। 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস, 9 ডিসেম্বর হচ্ছে বেগম রোকেয়া দিবস। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। আর 1 অগ্রহায়ণ হচ্ছে জাতীয় কৃষি দিবস। এটা আর এই জাতীয় কৃষি দিবস, একটা ইংলিশে একটা হচ্ছে বাংলায়। এই যে সালগুলোর ডেট বললাম, দিবসগুলোর ডেট বললাম, এইগুলো একটু গুরুত্ব দিবে। আর বিখ্যাত ব্যক্তি, এইগুলো তাদের বিখ্যাত বই এবং তাদের উক্তি, এইগুলো পরীক্ষায় আসে, তো এইটা গুরুত্ব দিবে। দেখো আমি লিখে দিচ্ছি কিভাবে প্রশ্ন আসে। বিখ্যাত ব্যক্তিদের উক্তি, তাদের বই, তারপর তাদের বিশেষ কর্ম, বিশেষ কর্ম এবং সর্বশেষ হচ্ছে বিবিধ তথ্য যেগুলো থাকে গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আসে। এই কয়টা বিষয় পড়বা। আর হচ্ছে এখানে যে দিবসগুলো মার্ক করে দিলাম, জাস্ট এইগুলো পড়লেই হবে। ঠিক আছে, আগের দিবসগুলো হচ্ছে দেখো, 20 জানুয়ারি হচ্ছে শহীদ আসাদ দিবস, 2রা ফেব্রুয়ারি হচ্ছে জনসংখ্যা দিবস, তারপর 14 ফেব্রুয়ারি হচ্ছে সুন্দরবন দিবস, 25শে ফেব্রুয়ারি হচ্ছে পিলখানা হত্যা দিবস বা হচ্ছে বিডিআর বিদ্রোহ হয়েছিল যে সেই দিবস, পিলখানা হত্যাকাণ্ড দিবস। 23শে জুন পলাশী দিবস, 23 জুন হচ্ছে পলাশী দিবস। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। এখন আমরা যাব হচ্ছে প্রশ্ন সলভে। এবং তোমাদের যদি কোনো টপিকে ঝামেলা থাকে একটু আমাকে বলো। তোমরা এখনো কেউ বলোনি যে কোন টপিকে তোমাদের ঝামেলা রয়েছে। ওকে, সেই টপিকটার সমাধান করে দিব। দেখো এখন আমরা প্রশ্নে চলে যাই। নবেরা আহমেদের পরিচয় কি হিসাবে? সবাই একটু উত্তর করে ফেলো। নবেরা আহমেদের পরিচয় কি হিসাবে? সবাই একটু উত্তর করে ফেলো তো। নবেরা আহমেদের পরিচয় কি হিসাবে? কবি, নাট্যকার, কণ্ঠশিল্পী না ভাস্কর? কি হবে বলো সবাই। দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করার পর ব্যাখ্যায় যাব। ওকে, দ্রুত উত্তর করে এটা। দ্রুত উত্তর করে কি হবে?
এটার উত্তর কি হবে? নবের আহমেদ একজন কি, তার পরিচয় কি? দেখি কে উত্তর করতে পারো দ্রুত, সবাই উত্তর করবে। নবের আহমেদ তিনি হচ্ছে একজন ভাস্কর, তিনি হচ্ছে একজন ভাস্কর যারা এই বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে ভাস্কর্যগুলো আছে, যেমন প্রথম মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য হচ্ছে জাগ্রত চৌরাঙ্গী, জাগ্রত জাগ্রত চৌরাঙ্গী, এটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা, যেখানে এই জায়গায়। তো এটা স্থপতি হচ্ছে আব্দুর রাজ্জাক। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য সেটা হচ্ছে, সেটার নাম হচ্ছে জাগ্রত চৌরাঙ্গী। তো নবের আহমেদ একজন ছিলেন হচ্ছে ভাস্কর। তোমরা যারা উত্তর করেছো এটার উত্তর ঠিক আছে, ভাস্কর হচ্ছে এটা সঠিক উত্তর। তারপর দেখো পরের প্রশ্নে, লালবাগ দুর্গের অভ্যন্তরে সমাহিত শায়েস্তা খানের কন্যার আসল নাম কি? একটু উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? এটার একটু উত্তর করে ফেলো। এটার উত্তর করে ফেলো সবাই, দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? তোমাদের উত্তর করার পরে আমি হচ্ছে ব্যাখ্যায় যাব। এটার উত্তর কি হবে? লালবাগ কেল্লা। তো এই লালবাগ কেল্লার আরেক নাম হচ্ছে আরঙ্গবাদ কেল্লা। ঠিক আছে, এই লালবাগ কেল্লা অবস্থিত কোথায়? পুরান ঢাকায়। লালবাগ কেল্লা অবস্থা কোথায়? পুরান ঢাকায়। কোথায় অবস্থিত? পুরান ঢাকায়। এবং এর তৈরি করে কে? হচ্ছে শায়েস্তা খান। শায়েস্তা খান হচ্ছে এই লালবাগ কেল্লা নির্মাণ করেন। শায়েস্তা খান হচ্ছে এই লালবাগ কেল্লা নির্মাণ করেন। এবং লালবাগ কেল্লার ভিতরে হচ্ছে পরী বিবির মাজার। কার মাজার? পরী বিবির মাজার। পরী বিবির মাজার। তো পরীক্ষায় প্রশ্ন ধরো এই প্রশ্নটা আসছে যে শায়েস্তা খানের কন্যার আসল নাম কি, মানে হচ্ছে পরী বিবির আসল নাম কি হবে? দেখি এটা কে কি উত্তর করতে পারো, পরী বিবির আসল নাম। প্রশ্ন দেখা যাচ্ছে না এখনো, কি দেখা যাচ্ছে না? একটু বলো তো আমাকে, প্রশ্ন দেখা যাচ্ছে কিনা? প্রশ্ন দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে কিনা একটু বলো আমাকে এখন। এটার উত্তর করে ফেলো দ্রুত। পরী বিবির আসল নাম মানে হচ্ছে শায়েস্তা খানের মেয়ের আসল নাম কি? দ্রুত উত্তর করো, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ইরানি দুগ্ধ। তার আসল নাম হচ্ছে ইরানি দুগ্ধ। এবং তিনি, তার মাজার কোথায় অবস্থিত? তার মাজার অবস্থিত হচ্ছে লালবাগ কেল্লায়। ঢাকার লালবাগ দুর্গ নির্মাণ করেন কে? এটা সবার পারা উচিত, কারণ আগের প্রশ্নে আমরা উত্তর করেছি। এখন দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছ না তার ফোনের সমস্যা হয়তো, বা নেটের সমস্যা, এর জন্য দেখতে পাচ্ছ না। দ্রুত উত্তর করে, এটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করে সবাই, এটার উত্তর কি হবে? তিনের উত্তর কি হবে? লালবাগ কেল্লা বা লালবাগ দুর্গ কে নির্মাণ করেন? লালবাগ কেল্লা বা লালবাগ দুর্গ কে নির্মাণ করেন? দ্রুত, এটা সবাই পারবে। এটার সাথে যেগুলো আরো পরীক্ষায় আসে, যেমন হচ্ছে 7 গম্বুজ মসজিদ। 7 গম্বুজ মসজিদ নির্মাণ করেন হচ্ছে খানজাহান আলী। খানজাহান আলী, স্থান হচ্ছে বাগেরহাট। স্থান হচ্ছে বাগেরহাট। 7 গম্বুজ মসজিদ। তারপর 7 গম্বুজ মসজিদ, 7
সাত গম্বুজ মসজিদ, এটাও নির্মাণ করেন হচ্ছে শায়েস্তা খাঁ। শায়েস্তা খাঁর ছেলে উমিদ খাঁ, তার মানে শায়েস্তা খাঁর সময়ে এটা নির্মিত হয়। ওকে, দেখি এটার উত্তর কি করেছো তোমরা। লালবাগ দুর্গ নির্মাণ করেন হচ্ছে শায়েস্তা খান, মানে হচ্ছে এইটা হচ্ছে উত্তর হচ্ছে বি। যারা এটার উত্তর বি উত্তর করেছে তাদের উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে, বি হচ্ছে এটা সঠিক উত্তর। ওকে, তারপরের প্রশ্নে চলে যাই। প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? আমরা যখন সভ্যতাগুলো পড়িয়েছিলাম, সভ্যতা এবং হচ্ছে জনপদগুলো পড়িয়েছিলাম, তখন কিন্তু এটা পড়েছিলাম। দেখো বাংলাদেশের অবস্থানের কোন জায়গায় হচ্ছে কোন জনপদ ছিল আমরা পড়েছিলাম। বাংলাদেশের এই অংশে হচ্ছে বগুড়ার মহাস্থানগড়, এবং এই জায়গায় হচ্ছে বাংলাদেশের সব থেকে প্রাচীন জনপদ। তাহলে সব থেকে প্রাচীন জনপদ সেটা হচ্ছে পুন্ড্র, এবং এই ভূখণ্ডে প্রসিদ্ধ জনপদ ছিল কতটি? 16টি। এটা আমরা পড়েছিলাম। দ্রুত একটু উত্তর করে ফেলো তো, এটার উত্তর কি হবে? প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? এখনো বলতেছো একজন যে দেখা যাচ্ছে না, সবাই তো দেখতে পাচ্ছে এবং উত্তর করতে পারতেছে, তোমরা কেন পারছো না? এটার উত্তর কি হবে? এই মহাস্থানগড় হচ্ছে কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া। এটা একটু মনে রাখিও, পরীক্ষা আসে। মহাস্থানগড় হচ্ছে করতোয়া নদীর তীরে অবস্থিত। কোথায়? করতোয়া নদীর তীরে। তাহলে সব থেকে প্রাচীন পুণ্ড্রনগর কোথায় অবস্থিত? কোথায়? এটা হচ্ছে মহাস্থানগড়ে। তোমরা যারা উত্তর করতেছো মহাস্থানগড়, তাদের উত্তর সঠিক হয়েছে। তারপর ময়নামতি, এটা হচ্ছে কুমিল্লায়। কুমিল্লায় হচ্ছে ময়নামতি। তারপর পাহাড়পুরের বৌদ্ধবিহার, এটা হচ্ছে নওগাঁ। এটা হচ্ছে নওগাঁ। এই কয়টা একটু মনে রাখবা। ওকে, এই কয়টা মনে রাখবা। এবং বাংলাদেশের যে প্রসিদ্ধ জনপদগুলো ছিল, তারপর এই যে পার্বত্য অঞ্চল, এটা হচ্ছে হরিকেল। এগুলো আমরা পড়েছি খুব ভালো মতো। তারপর একবার রিভিশন হয়ে যাক। এটা হচ্ছে হরিকেল। তারপর এই অংশ জুড়ে হচ্ছে বঙ্গ, এই অংশ জুড়ে হচ্ছে বঙ্গ, এই অংশ জুড়ে হচ্ছে বরেন্দ্র। তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে এটার সাথে। তারপর এই অংশ জুড়ে হচ্ছে গৌড়, এবং পুরো বাংলাদেশের বাইরে যে জনপদটা ছিল এটা হচ্ছে রাঢ়। তাহলে আমরা একবার রিভিশন হয়ে গেল আমাদের জনপদগুলো। দেখো যে এই পার্বত্য অঞ্চল এইটুকু হচ্ছে হরিকেল, তারপরে এই লম্বাভাবে যে ময়মনসিংহ, তারপর হচ্ছে জামালপুর, ফরিদপুর, ঢাকা এবং বরিশালের অংশ নিয়ে এটা হচ্ছে বঙ্গ। তারপর মহাস্থানগড়, বগুড়া, দিনাজপুরের যে অংশ এই পাশের এটা হচ্ছে পুন্ড্র। তারপর রাজশাহী অংশ নিয়ে বরেন্দ্র। তারপর চাঁপাইনবাবগঞ্জ এবং পশ্চিমবঙ্গের এই অংশ নিয়ে হচ্ছে গৌড়, এবং পুরো বাংলাদেশের বাইরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাঢ় জনপদ। ওকে, আশা করছি একটু হলেও তোমাদের রিভিশন হয়ে গিয়েছে। তারপর উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? এই প্রশ্ন এসেছিল হচ্ছে বিউপিতে, তারপর হচ্ছে ঢাবি খ ইউনিটে এসেছিল। তো উত্তরা গণভবন কোথায় অবস্থিত? সবাই একটু দ্রুত উত্তর করো তো, উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? উত্তরা গণভবন কোথায় অবস্থিত? সবাই উত্তর করো দ্রুত। সমতট হচ্ছে কুমিল্লা, নোয়াখালী। দেখো সমতটটা বাদ রেখেছি, সমতটটা হচ্ছে এই যে এই জায়গায়, এই অংশ হচ্ছে কুমিল্লা এবং নোয়াখালী। কুমিল্লা এবং নোয়াখালী এটা হচ্ছে সমতট, এই অংশটা হচ্ছে সমতট। ওকে, উত্তরা গণভবন কোথায়? দ্রুত উত্তর করো দ্রুত। 5, উত্তরা গণভবন কোথায়? উত্তরা গণভবন কোথায়? সবাই উত্তর করো। বগুড়ায় একটু আগে পড়লাম আমরা মহাস্থানগড়। এই জায়গায় হচ্ছে মহাস্থানগড়। তাহলে উত্তরা গণভবন কোথায়? উত্তরা গণভবন হচ্ছে নাটোর। উত্তরা গণভবন হচ্ছে নাটোর। তোমরা যারা নাটোর উত্তর করেছো তাদের সবার উত্তর সঠিক হয়েছে, নাটোর। উত্তরা গণভবন হচ্ছে
নাটোরে। ওকে, উত্তরা গণভবনের অবস্থান হচ্ছে নাটোর। পরের প্রশ্নে যাই। ঢাকা কমলাপুর রেল স্টেশনের স্থপতিকে? এই যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো থাকে না বাংলাদেশের, যেমন হচ্ছে শহীদ মিনার, তারপর হচ্ছে স্মৃতিসৌধ, তারপর হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন, এইগুলো পরীক্ষায় আসে। তোমরা এটার উত্তর করে ফেলো তো একটু দ্রুত। আমি হচ্ছে এটার সাথে হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো একটু লিখে দেই। দেখো, থার্ড টার্মিনাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল, এটার স্থপতি হচ্ছে রুহানি বাহারিন। তারপর জাতীয় সংসদ, লুই আই কান, তিনি হচ্ছে জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছে লুই আই কান। তারপর শহীদ মিনার, জাতীয় শহীদ মিনার, এটা হচ্ছে হামিদুর রহমান। তারপর স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে সৈয়দ মইনুল হাসান। এই যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরীক্ষায় আসে। ওকে, এই গুরুত্বপূর্ণ স্থাপনার স্থপতিগুলো পরীক্ষায় বারবার আসে। ওকে, বারবার পরীক্ষায় আসে। থার্ড টার্মিনাল, জাতীয় সংসদ, তারপর হচ্ছে শহীদ মিনার, স্মৃতিসৌধ, আর এখানে রয়েছে কমলাপুর রেল স্টেশন। একটু দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? ওকে, এটার উত্তর কি হবে? তারপর যে গুরুত্বপূর্ণ ভাস্কর্য অপরাজেয় বাংলা, এটা পরীক্ষায় অনেকবার এসেছে। অপরাজেয় বাংলা, সৈয়দ আব্দুল্লাহ খালেদ। তারপর আইকনিক যে রেল স্টেশনটা রয়েছে আমাদের, আইকনিক রেল স্টেশন, এটা হচ্ছে ফয়জুল্লাহ। এইগুলো আমরা একটু মনে রাখবো, এগুলো পরীক্ষায় বারবার আসে। ওকে, এগুলো পরীক্ষায় বারবার আসে। যে থার্ড টার্মিনাল হচ্ছে রুহানি বাহারিন, জাতীয় সংসদ ভবনের হচ্ছে লুই আই কান, তারপরে শহীদ মিনারের হচ্ছে হামিদুর রহমান, স্মৃতিসৌধের হচ্ছে সৈয়দ মইনুল হাসান, অপরাজেয় বাংলা এর স্থপতি হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদ। এগুলো পরীক্ষায় আসে, অনেকেই উত্তর করেছে। এবং কমলাপুর রেল স্টেশন হচ্ছে বববুই, ওকে, পরের প্রশ্নে যাই। দেখো, ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? সবাই একটু উত্তর করে ফেলো তো, এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? এখানে একটা জাদুঘরের মতো রয়েছে, যেখানে হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলার যে বিচার কার্যটা পরিচালিত হয়, এইটার স্মৃতি বিজড়িত অনেক জিনিসপত্র এই জায়গায় সংরক্ষিত রয়েছে। 7-এর উত্তর করে দাও সবাই। 7-এর উত্তর কি হবে? দ্রুত উত্তর করে দাও। 7-এর উত্তর কি হবে? দ্রুত উত্তর করে দাও, 7-এর উত্তর কি হবে? ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? দেখি কে কে সঠিক উত্তর করতে পারলে। হ্যাঁ, এটা হবে বিজয় কেতন। এটার উত্তর হবে বিজয় কেতন। যারা বিজয় কেতন উত্তর করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। এটা হচ্ছে বিজয় কেতন।
ঢাকা সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ যেটার নাম এটা হচ্ছে বিজয় কেতন। পরের প্রশ্ন, 7ই মার্চ ভবন কোথায় অবস্থিত বা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? 7ই মার্চ ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঠিক আছে, কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত 7ই মার্চ ভবন? দ্রুত উত্তর করে ফেলো। সাতই মার্চ ভবন কোথায় অবস্থিত? খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। দ্রুত উত্তর করো। 8-এর উত্তর কি হবে? 8। আটের উত্তর কি হবে? 7ই মার্চ ভবন কোথায় অবস্থিত? দ্রুত উত্তর করো সবাই। হ্যাঁ, 8-এর উত্তর যারা বি উত্তর করেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়। 7ই মার্চ ভবন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং জুলাই সম্পর্কিত যে ভবনটা সেটাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাও মনে রাখবা। ময়নামতি শালবন বিহার কার কীর্তি? ময়নামতি শালবন বিহার কার কীর্তি? দ্রুত একটু উত্তর করে ফেলো। শ্রী শান্তিদেব, শ্রী আনন্দদেব, শ্রী ভবদেব এবং শ্রী বীরদেব। কে হবে এটার উত্তর? সবাই একটু উত্তর করে ফেলো তো দ্রুত সময়ের ভিতরে। তোমাদের আমি প্রথমেই বলেছিলাম যে আজকে লেকচার পর্যন্ত তোমাদের যত লেকচার হয়েছে এর মাঝে কোনো টপিকে যদি তোমাদের ঝামেলা থাকে যেন আমাকে একটু বলো। কেউ তোমরা বলোনি, তার মানে কি তোমাদের কোনো ঝামেলা নেই, সবাই সবকিছু পারো। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে 7ই মার্চ ভবন। এটার উত্তর করে দাও। এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? দ্রুত উত্তর করে দাও। 9-এর উত্তর কি হবে? নয়ের উত্তর কি হবে? দ্রুত। নয়ের উত্তর হবে এটা। নয়ের উত্তর হবে শ্রী ভবদেব। তিনি হচ্ছে ময়নামতি শালবন বিহারের তৈরি করেন। তারপর 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগের সেশনে এসেছিল, তো এই প্রশ্নটা সবার পারার কথা। 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? দ্রুত একটু উত্তর করো তো এটার উত্তর কি হবে? সবাই দ্রুত একটু উত্তর করো তো এটার উত্তর কি হবে? 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কার সমাধি রয়েছে? 12 ভূঁইয়াদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটু দ্রুত উত্তর করা হলে এটা সবার পারা উচিত এবং সবাই পারবে আশা করছি। এটা সবাই পারবে আশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 12 ভূঁইয়াদের মাঝে কার সমাধি রয়েছে? কার সমাধি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়? 10। দেখি কে কে উত্তর করতে পারো দ্রুত। হ্যাঁ, তোমরা সবাই দেখতে পাচ্ছি সঠিক উত্তর করেছো। এটা হচ্ছে মুসা খাঁ, তার সমাধি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? স্বাধীনতার পর দেখো প্রকাশিত প্রথম যে ডাকটিকিটটা ছিল এই ডাকটিকিটে কিসের ছবি ছিল? একটু দ্রুত উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে? স্বাধীনতার পর স্মারক ডাকটিকিটে কিসের ছবি ছিল? দ্রুত উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে? বোর্ড হ্যাং করে। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটে ছবি ছিল কিসের? একটু উত্তর করে ফেলো দ্রুত সবাই। হ্যাঁ, এটার উত্তর হবে কেন্দ্রীয় শহীদ মিনারের। এটার উত্তর হবে কেন্দ্রীয় শহীদ মিনারের। এটার উত্তর কি হবে? কেন্দ্রীয়। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটের ছবি ছিল হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে। তাহলে এটার উত্তর হবে কেন্দ্রীয় শহীদ মিনার। তোমরা সবাই এটার উত্তর সঠিক করেছো। ওকে,
তারপরের প্রশ্ন, ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয় কোন আমলে? ঢাকেশ্বরী মন্দির কোন আমলে প্রতিষ্ঠিত হয়? পাল, সেন, গুপ্ত এবং মুঘল কোনটায়? এর মাঝে কোনটায় হচ্ছে ঢাকেশ্বরী, কার সময়ে ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয়? একটু উত্তর করে ফেলো। 12 উত্তর কি হবে? দ্রুত সবাই উত্তর করে ফেলি। 12 উত্তর কি হবে? ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয় কোন আমলে? ঢাকেশ্বরী মন্দির কোন আমলে প্রতিষ্ঠিত হয়? ঢাকেশ্বরী মন্দির এটার উত্তর হচ্ছে সেনামলে। কোন আমলে? সেনামলে হচ্ছে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। তারপর আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? আহসান মঞ্জিল একটা গুরুত্বপূর্ণ স্থাপনা পুরান ঢাকার। এটা কে নির্মাণ করেন? নবাব সলিমুল্লাহ, নবাব আলীবর্দী খাঁ, নবাব জেরাসাত খাঁ এবং নবাব আব্দুল গনি কে নির্মাণ করেন? দ্রুত একটু উত্তর করে ফেলো। এটার উত্তর কি হবে? দ্রুত সবাই। আহসান মঞ্জিল, আহসান মঞ্জিলের নির্মাতা কে? আহসান মঞ্জিলের নির্মাতা কে? মোহাম্মদ শাহিন। বারবার বলতেছে অ্যাডমিশন কোর্স নেই। এইটা হচ্ছে অ্যাডমিশনের জন্য তোমাদের ফ্রি কোর্স। এই কোর্সটির মাধ্যমে হচ্ছে তোমরা সাধারণ জ্ঞান বলো, ইংরেজি বলো এবং বাংলা বলো, সকল সাবজেক্টের একটা পূর্ণাঙ্গ বেসিক ক্লিয়ার করতে পারবে। এইটার মাধ্যমে হচ্ছে তুমি তোমার অ্যাডমিশনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সব শেষ করতে পারবে। এটাই অ্যাডমিশনের তোমাদের জন্য কোর্স। ওকে, 13 উত্তর কি হবে? 13 উত্তর হবে ডি, নবাব আব্দুল গনি। তিনি হচ্ছে কি করেন? এই আহসান মঞ্জিল, ঢাকার অদূরে বুড়িগঙ্গার তীরে যে মঞ্জিলটা রয়েছে এটা নির্মাণ করেন হচ্ছে নবাব আব্দুল গনি। তাহলে 13 উত্তর হবে 4। 13 উত্তর হবে 4। ওকে, 13 উত্তর হবে 4, নবাব আব্দুল গনি। তারপর এই যে একজন বলতেছে যে ফ্রি কোর্সের কথা, এই ফ্রি কোর্সটির মাধ্যমে হচ্ছে তোমরা এই পেজে ফ্রি ক্লাসগুলো করে তোমাদের পুরো বেসিকটা ক্লিয়ার করতে পারবে। এবং সাথে তোমাদের জন্য আকর্ষণীয় যে বইগুলো, এই বইগুলোই হচ্ছে তোমার অ্যাডমিশনের সব থেকে বেসিক বই। বাংলা বিচিত্রা, তারপর হচ্ছে ইংরেজি বিচিত্রা, জয়কলি জিকে, এই বইগুলোই হচ্ছে তোমার জন্য সব থেকে সহায়ক ভূমিকা পালন করবে অ্যাডমিশনের ক্ষেত্রে। ওকে, এবং সাথে তো তুমি ফ্রি ক্লাসগুলো পাচ্ছই। তারপর সংসপ্তক ভাস্কর্যের ভাস্করকে? সংসপ্তক ভাস্কর্যের ভাস্করকে? দ্রুত উত্তর করে ফেলো। শিল্পী হামিদুর রহমান, শিল্পী হামিদুজ্জামান খান, শিল্পী রিতুন কুণ্ড না আব্দুর রাজ্জাক? আব্দুর রাজ্জাক আমরা প্রথমেই বলেছিলাম তিনি হচ্ছে জাগ্রত চৌরাঙ্গি নির্মাণ করেন। জাগ্রত চৌরাঙ্গি নির্মাণ করেন কে? শিল্পী আব্দুর রাজ্জাক। তাহলে এই অপশনটা আগেই বাদ, বাকি তিনটা থেকে একটা হবে। সাবাস বাংলাদেশ, এটার স্থপতি হচ্ছে নিতুন কুণ্ড। সাবাস বাংলাদেশ। আরেকটা হচ্ছে স্বোপার্জিত স্বাধীনতা। এই দুইটা, একজনের হচ্ছে শামীম শিকদার, আরেকজনের হচ্ছে এই নিতুন কুণ্ড। এগুলো আমরা জানি। তো সেক্ষেত্রে এই দুইটা অপশন বাদ। তাহলে ওই দুইটা থেকে একটা উত্তর হবে। 14 উত্তর কি হবে? দ্রুত একটু উত্তর করে ফেলো তো। 14 উত্তর কি হবে? 14 উত্তর কি হবে? একটু দ্রুত উত্তর করে ফেলো। 14 উত্তর কি হবে? হ্যাঁ, 14 উত্তর হচ্ছে হামিদুজ্জামান খান। তার মানে সংসপ্তক ভাস্কর্য এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এবং এর স্থপতি হচ্ছে শিল্পী হামিদুজ্জামান খান। তারপর 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? 60 গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? দ্রুত একটু উত্তর করে ফেলো। 60 গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? 60 গম্বুজ মসজিদের নির্মাতা হচ্ছে খানজাহান আলী। খানজাহান আলী।
এবং এটা অবস্থিত হচ্ছে খুলনা বিভাগে। তো দেখি এটা সবাই একটু উত্তর করে ফেলো, কোথায় হবে? 15-র উত্তর, 15-র উত্তর হচ্ছে বাগেরহাট। 15-র উত্তর হবে বাগেরহাট। তাহলে 60 গম্বুজ মসজিদের অবস্থান হচ্ছে বাগেরহাটে। এর আসল গম্বুজের সংখ্যা হচ্ছে 81টি। ওকে, আসল গম্বুজের সংখ্যা হচ্ছে 81টি। তারপর অপরাজেয় বাংলা, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত, কলা ভবনের সামনে অবস্থিত এই ভাস্কর্যটির শিল্পীকে? দ্রুত একটু উত্তর করে ফেলো তো। 16-র উত্তর কি হবে? 16 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে? সবাই একটু উত্তর করে ফেলো তো। অপরাজেয় বাংলা ভাস্কর্যটির শিল্পী হলেন কে? এবং এরপরে ক্লাসটা তোমাদের যতটুক পর্যন্ত হয়েছে একটা ম্যারাথন ক্লাসের মতো নিব, যেন সবগুলো রিভিশন হয়ে যায়। এর পরবর্তী যে শিডিউল ক্লাসটা রয়েছে, এর পরবর্তী তারপরেরটা হচ্ছে তোমাদের ম্যারাথন ক্লাসের মতো নিব, এবং যতগুলো টপিক শেষ করেছি সবগুলো হচ্ছে রিভিশন করিয়ে দিব, কারণ না হলে তোমরা এই টপিকগুলো হচ্ছে ভুলে যাচ্ছ অনেকেই। 16-র উত্তর কি হবে? 16-র উত্তর হবে সৈয়দ আবদুল্লাহ খালেদ। 16-র উত্তর হবে সৈয়দ আবদুল্লাহ খালেদ। তিনি হচ্ছে অপরাজেয় বাংলা ভাস্কর্যটার স্থপতি। 17 জননী ও গর্বিত বর্ণমালা, এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? জননী ও গর্বিত বর্ণমালা, এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? একটু উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? জননী ও গর্বিত বর্ণমালা, এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? বনানী ঢাকা, পরিবাগ ঢাকা, লালপুর নাটোর, তারপর হচ্ছে আন্দরকিল্লা চট্টগ্রাম। কোথায়? 17 উত্তর করে দাও, কি হবে? 17 নম্বর প্রশ্নের উত্তর করে দাও, কি হবে এটার উত্তর? জননী ও গর্বিত বর্ণমালা, এটার অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে পরিবাগ ঢাকায়। এটার উত্তর হবে পরিবাগ ঢাকা। পরিবাগ ঢাকায় হচ্ছে জননী ও গর্বিত বর্ণমালা অবস্থান। তারপর মোরাল শব্দের অর্থ, মোরাল শব্দের অর্থ কি? দ্রুত একটু উত্তর করো তো। মোরাল শব্দের অর্থ কি? মোরাল শব্দের অর্থ একটু দ্রুত উত্তর করে ফেলো তো। মোরাল শব্দের অর্থ কি? কোলাজ, দেয়াল চিত্র, পাতায় আঁকা চিত্র, নকশা। কি হবে এটার উত্তর? মোরালের অর্থ কি হবে? 17 মোরাল, মোরালের উত্তর হচ্ছে দেয়াল চিত্র। মোরাল অর্থ হচ্ছে দেয়াল চিত্র। ওকে, মোরাল অর্থ হচ্ছে দেয়াল চিত্র। তারপর দেখো, দক্ষিণ পূর্ব বাংলার বৌদ্ধ সংস্কৃতির নিদর্শন শালবন বিহারের প্রাচীন নাম কি? শালবন বিহারের প্রাচীন নাম কোনটি? শালবন বিহারের প্রাচীন নাম কি হবে? একটু উত্তর করে ফেলো তো। শালবন বিহারের প্রাচীন নাম কি হবে? শালবন বিহারের প্রাচীন নাম একটু দ্রুত উত্তর করে ফেলো, এটার উত্তর কি হবে? শালবন বিহারের প্রাচীন নাম। শালবন বিহারের প্রাচীন নাম শালবন বিহারের প্রাচীন নাম একটু দ্রুত উত্তর করে ফেলো তো, কি হবে এটার উত্তর? শালবন বিহারের প্রাচীন নাম দ্রুত। শালবন বিহারের প্রাচীন নাম দ্রুত উত্তর করো, দ্রুত দ্রুত সবাই। আর বেশি প্রশ্ন নেই, আমরা দ্রুতই শেষ করে ফেলবো সবগুলো প্রশ্ন। 19-এর উত্তর কি হবে? 19-এর উত্তর হবে ভবদেব বিহার। তাহলে 19-এর উত্তর হবে শালবন বিহারের প্রাচীন নাম হচ্ছে ভবদেব বিহার। তারপর বাংলাদেশের অন্যতম আদি ঐতিহাসিক প্রত্নতত্ত্বস্থল ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? এই যে অপশনগুলোর মাঝে কোথায় হচ্ছে ওয়ারী বটেশ্বর অবস্থিত? সবাই একটু দ্রুত উত্তর করো, আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি। দ্রুত উত্তর করো, আমি এটার উত্তর দিয়ে দিচ্ছি। ওকে, বাংলাদেশের অন্যতম আদি প্রত্নতাত্ত্বিক স্থল ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারী বটেশ্বর আমরা সকলেই জানি ওয়ারী বটেশ্বর হচ্ছে নরসিংদীতে, কিন্তু নরসিংদীর কোথায় এটা তো আমাদের জানতে হবে। ওয়ারী বটেশ্বর
নরসিংদীর কোথায়, এটা তো আমাদের জানতে হবে। নরসিংদীর শিবপুর উপজেলায়, না নরসিংদীর মনোহরদী উপজেলায়, নরসিংদীর বেলাব উপজেলায়, না রায়পুর, কোনটা হবে? এটার উত্তর কি হবে? দ্রুত একটু উত্তর করো, এটার উত্তর কি হবে? 20-এর উত্তর কি হবে? 20-এর উত্তর হবে নরসিংদী জেলার বেলাব উপজেলায় হচ্ছে ওয়ারী বটেশ্বর অবস্থিত। যারা উত্তর করেছো 20-এর 3, সবার উত্তর সঠিক হয়েছে। তারপর কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? কোন দেশে, কোন দেশে স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? এটা একটু উত্তর করে ফেলো সবাই। এটার উত্তর কি হবে? কোন দেশে বাংলাদেশের স্মৃতিসৌধের প্রতিকৃতি স্থাপিত হয়েছে? এটার উত্তর কি হবে? হ্যাঁ, 20-এর উত্তর যারা 3 উত্তর করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। 20-এর উত্তর যারা 3 উত্তর করেছো তাদের উত্তর সঠিক হয়েছে, যে নরসিংদী জেলার বেলাব উপজেলায়। ওকে, তাহলে এইটার উত্তর হবে স্মৃতিসৌধের প্রতিকৃতি, এটা হচ্ছে জাপান। কোন দেশে? সেটা হচ্ছে জাপান। 21 হচ্ছে, 21-এর হচ্ছে 1। তারপর কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি গবেষণা করেছেন? একটু উত্তর করো তো, এটার উত্তর কি হবে? এটা সবার পারা উচিত, কারণ তিনি বাংলাদেশের একজন বরেণ্য ব্যক্তি যিনি কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করেন। ডক্টর কুদরতে খুদা, কাজী মুতাহার হোসেন, জামাল নজরুল ইসলাম, আর হচ্ছে আব্দুল মতিন চৌধুরী। কি হবে এটার উত্তর? এটার উত্তর কি হবে? কৃষ্ণ গহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন? হ্যাঁ, রাগের উত্তরটা ছিল জাপান, 21-এর উত্তর ছিল 1। 22-এরটার কি হবে? এখানে কোন বাঙালি বিজ্ঞানী? বাইশের উত্তর হবে হচ্ছে জামাল নজরুল ইসলাম। তিনি হচ্ছে জামাল নজরুল ইসলাম, যিনি হচ্ছে কৃষ্ণ গহ্বর নিয়ে গবেষণা করেন। তারপর রেহানা মরিয়ম নূর বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ চলচ্চিত্র যেটা পুরস্কার পায়, ঠিক আছে, আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়। এই চলচ্চিত্রের পরিচালনা করেন কে? এই চলচ্চিত্রটার পরিচালনা করেন কে? এই চলচ্চিত্রটার পরিচালনা করেন কে? রেহানা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালনা করেন কে? দ্রুত একটু উত্তর করে ফেলো। আজমেরি হক বাদন, তিনি হচ্ছে অভিনয় শিল্পী ছিলেন। রাজীব মহাজন, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, জেরুমি চোয়াক, কোনটা হবে উত্তর? 23-এর উত্তর কি হবে? আমরা আরেকটা প্রশ্ন সলভ করব এবং তারপর তোমাদের যে টপিকগুলো শেষ হলে এর উপর একটা ম্যারাথন ক্লাস নেব আমি, যেন বাকি টপিকগুলো তোমাদের ভুলে না যাও এবং রিভিশন হয়ে যায়, ঠিক আছে? এরপরের যে সাধারণ জ্ঞান ক্লাসগুলো রয়েছে সেখানে এই ম্যারাথন ক্লাসগুলো নেব। ওকে, 23-এর উত্তর কি হবে? 23 রেহানা মরিয়ম নূর, চলচ্চিত্রটির পরিচালক হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। এটার উত্তর হবে বি। যারা 23-এর উত্তর বি উত্তর করেছো তাদের উত্তর সঠিক হয়েছে। লাস্ট প্রশ্ন, সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন কে? লাস্ট প্রশ্ন, এইটার উত্তর করে দাও এবং তারপর হচ্ছে আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো এবং পরবর্তী ক্লাসে আমরা শেষ করব